আজকে আমরা যে কোনো সেমিনার শুরু করি, ইনফ্যাক্ট প্রার্থনা দিয়ে। আমিও যে কোনো সেমিনারে শুরু করার আগে একটু প্রার্থনা করি। আমি ভগবানকে একটাই কথা বলি, ভগবান আমাকে এমন একটা শক্তি দাও যাতে অন্তত একজনকে অন্তত টাচ করে যেতে পারি, অন্তত একজন লোকের যেন হেল্প হয়, সে একটা ডিসিশন নিতে পারে যে কাল থেকে এই বিজনেসটা সাকসেসফুলি বিল্ড করবে। অ্যান্ড দ্যাট ইজ এনাফ ফর মি। সো আমি আজকে আর সময় নষ্ট করব না। ইনফ্যাক্ট আমি বলি যে আমার মিসেস যদি শাশ্বতী না হতো, আর যাই হোক, এই বিজনেসটা আমার দ্বারা হতো না। সো আমাদের স্টোরির আগে প্রথম পার্টটা 98% হচ্ছে শাশ্বতী। সো হিয়ার ইজ মাই ডায়মন্ড ওয়াইফ শাশ্বতী। হাততালি না দিলেও কথাই বলবে না। গুড ইভিনিং। আর ইউ এক্সাইটেড? আমরা প্রচুর জায়গায় প্রচুর ট্রেনিং সেমিনার করছি, কিন্তু আজকে আমার প্রাউড দেখে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট। সো গিভ ইয়োরসেলফ আ বিগ হ্যান্ড। আজকে আমি আপনাদের কাছে একটা অত্যন্ত সাধারণ মেয়ের আস্তে আস্তে অসাধারণ হয়ে ওঠার কাহিনী বলবো, কিন্তু তার আগে ধন্যবাদ জানাই পরম করুণাময় ঈশ্বরকে, যার ইচ্ছে না থাকলে একটা পাতাও নড়ে না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে তিনি পাশে ছিলেন বলেই আজকে আমরা এই জায়গায় এসেছি। ব্রিজ সিস্টেমকে, আমার সমস্ত লাইন অফ স্পন্সরশিপকে, আমার হাজব্যান্ডকে, যিনি পাশে না থাকলে এই বিজনেসটা বিল্ড করা আমার সম্ভব হতো না, আমার বাবা মাকে, কারণ তারা প্রতি মুহূর্তে আমাদেরকে হেল্প করে চলেছেন, আমার ছোট্ট মেয়েকে, আমার ফ্যামিলির প্রতিটি মেম্বারকে, আমার সমস্ত টিম মেম্বারকে এবং আমাদের প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ। কারণ প্রত্যেকের আশীর্বাদ, শুভেচ্ছা না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। সো গল্প যখন শুরু করছি, একদম ছোটোবেলা থেকেই শুরু করি। আমার জন্ম হয় একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে। বাবা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টে অফিসার, মা ছিলেন হোম মেকার। আমি, আমার ছোট ভাই, আমার থেকে 2.5 বছরের ছোট, এবং বাবা মা, এই নিয়ে আমাদের সংসার। এবং বাবার চাকরি সূত্রে আমরা প্রচুর জায়গায় ঘুরেছি। আর আমার ছোটোবেলা বলতে চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় পাহাড়, জঙ্গল, বড় বড় মাঠ, প্রচুর জন্তু জানোয়ার। কারণ যেহেতু বাবা ফরেস্ট ডিপার্টমেন্টে ছিলেন, আমার ছোটোবেলা কিন্তু অনেকের সঙ্গে মিলবে না। কারণ আমি জানি না আপনাদের এরকম কখনো ছোটোবেলায় ঘটেছে কি না, যে মাঝরাত্রে হাতির পাল আপনার বাড়ির নিচে ঘোরাফেরা করছে, আর বাবাকে, দুটো ছোট্ট বাচ্চাকে তার মায়ের কাছে রেখে সমস্ত লোক নিয়ে বেরিয়ে যেতে হয়েছে গ্রামবাসীদের হাতির অত্যাচার থেকে বাঁচাতে। বা এরকম হয়েছে কিনা জানি না, যে গাড়িতে করে বা স্কুটারে করে বাবার সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছি। এরকম ঘটনাও আছে, বাবা গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, বাবা পাশে বসা, পেছনে আমি আর ভাই, পাশে একটা প্যাকিং বক্সে একটা পাইথন সাপ। তো এ নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমি একদম জঙ্গলি নই, দেখে তাও মনে হচ্ছে না। কিন্তু আমি এটা বললাম এই কারণেই, কারণ ওই জায়গা থেকে কিন্তু আমি উঠে এসেছি আজকে। ওই জায়গা থেকে কিন্তু আমি এতটা চেঞ্জ লাইফেও আবার চলে এসেছি। বা এরকম ঘটনাও হয়েছে, বাবা হয়তো জঙ্গল থেকে ফিরেছেন, শুনে গেছিলেন যে গ্রামবাসীরা একটা বাঘকে মেরে ফেলেছে। আসার সময় নিয়ে এসছেন সেই বাঘের দুটো ছোট ছোট বাচ্চা, এনে বলেছেন নে তোরা দুজন মিলে মানুষ কর। ভাই আর আমি মিলে খুব সে তাদের মানুষ করেছি, কিন্তু অত ছোট বাচ্চাকে বাঁচাতে পারিনি বলে মারা যাওয়ার পরে কেঁদে বিছানা ভাসিয়েছি। এরকমভাবে আমার ছোটোবেলা বড় হয়েছে, খুব আনন্দের ছোটোবেলা ছিল। আজকালকার বাচ্চারা সেটা কিন্তু বুঝতে পারবে না। আমাদের ছোটোবেলায় টিভি ছিল না, কোনো আজকালকার তথাকথিত জনপ্রিয় সিরিয়াল ছিল না, বা এন্টারটেনমেন্ট বলতে যেগুলো বোঝাই সেগুলো ছিল না, কিন্তু প্রাচুর্য, মানে প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর ছিল। আর ছোটোবেলায় আমার বাবার চাকরি সূত্রে এত লোকের সঙ্গে আমাদের মিশতে হয়েছে, যেটা পরবর্তীকালে এই ব্যবসায় আমায় খুব কাজে দিয়েছে। আমি যে কোনো লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি সেই জন্য মিশতে পারি। তো এইভাবে আমাদের ছোটোবেলা কেটেছে। পড়াশোনায় আমি বরাবরই অ্যাবাভ অ্যাভারেজ, কিন্তু খুব বেশি কম্পিটিটিভ মনোভাব কখনো ছিল না বলে যে জীবনে একটা কিছু হতেই হবে সেরকম কখনো ভাবিনি। এইভাবে আমার ছোটোবেলা কাটছিল। এবং আমার বাবা মা আমাদের একটা জিনিস সবসময় শিখিয়েছিলেন, খুব আদরে মানুষ হয়েছি আমরা 2 ভাই বোন, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিটি সময় বাবা মা একটা জিনিস শিখিয়ে গেছেন, যে যে কোনো পরিস্থিতির মোকাবেলা কী করে করতে হয়। সবসময় আমরা শিখেছি যে হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, যেটা পরবর্তীকালে আমার অনেক কাজে লেগেছে। আর একটা জিনিস যেটা কিনা অনেক মানুষের মধ্যে খুব রেয়ার, আমার বাবা মা কিন্তু কোনো কিছু আমাদের উপর কখনো চাপিয়ে দেননি। চিরকাল আমি এবং আমার ভাই আমাদের নিজেদের ডিসিশন নিজেরা নিয়েছি, খুব স্বাধীনভাবে বড় হয়েছি। এইভাবে আমার দিন কাটছিল, লেখাপড়া আস্তে আস্তে চলছিল,
মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করে আমি যখন ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি ভর্তি হই, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন বাবা রিটায়ার করেন। এবং বাবার রিটায়ারমেন্টের পর বুঝতে পারি যে এতদিন যেগুলোকে আমার মনে হতো যেগুলো সব আমাদের, সেগুলো আর আমাদের নয়। আমরা হঠাৎ করে একটা যে লাইফ লিড করতাম এতদিন, সেই লাইফটা থেকে একটা অন্য লাইফে চলে আসি এবং তখন বুঝতে পারি যে কোনটা আমাদের আর কোনটা এতদিন আমাদেরকে সরকার থেকে দেওয়া হয়েছিল। আমরা যে খুব রাতারাতি গরিব হয়ে যাই তা কিন্তু নয়, কিন্তু আমি বুঝতে পারি যে আগে এতদিন অবধি যেভাবে চলেছিল সবটা সেভাবে চলবে না এবং একটু নিজের পায়ে এবার দাঁড়ানোর চেষ্টা এখন থেকেই করতে হবে। এবং আমি কলেজ লাইফে টিউশনি করা শুরু করি, তারপর আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনসে যখন মাস্টার ডিগ্রিতে ভর্তি হই তখন আমার কাজ ছিল সকাল 7টা সাড়ে 7টার সময় একটা কনভেন্ট স্কুলে আমি পার্ট টাইম কম্পিউটার টিচার হিসেবে কাজ করতাম। সেখান থেকে ইউনিভার্সিটি যেতাম, ইউনিভার্সিটি থেকে ফেরার সময় যখন সব বন্ধুবান্ধবরা সিনেমায় যেত বা আড্ডা মারতে বসে, তখন আমি আরেকটা ইনস্টিটিউটে পার্ট টাইম কম্পিউটারের উপর লেকচার দিয়ে বাড়ি ফিরতাম। এবং এভাবে কিন্তু আমি তখন থেকে উপার্জন করা শুরু করে দিয়েছিলাম, কারণ আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এবং এভাবে পড়াশোনা চালিয়েও আমি মাস্টার ডিগ্রিতে গোল্ড মেডেলিস্ট হই। তারপর যেদিন আমার পরীক্ষা শেষ হয় আমি একটা দিনও দেরি করিনি, কারণ আমি শিলিগুড়িতে পড়াশোনা করেছি এবং কম্পিউটার নিয়ে পড়াশোনা করে শিলিগুড়িতে চাকরি পাওয়াটা তখন অ্যাটলিস্ট টাফ ছিল। সেই জন্য আমি যেদিন পরীক্ষা শেষ হয় আবার সেই একটা আধা শহর থেকে, তখন শিলিগুড়ি এত বড় শহরও ছিল না, আমি কিন্তু কলকাতা চলে আসি। এবং বাবা মা সবাই ভেবেছিলেন যে আমি কি পারবো কলকাতা আসতে, কারণ আমি কাউকেই প্রায় চিনি না, কোনোদিন কলকাতার জীবনযাপনে আমি অভ্যস্তও নই। কিন্তু কোনো রকমের সাহসে ভর করে কলকাতা আসি। আমার ভাই তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তো এবং ওর সহায়তায় আমি একটা জায়গায় পেইং গেস্ট হিসেবে থাকতে শুরু করি। এবং কলকাতায় এসে আমি একটা চাকরিও জুটিয়ে ফেলি এবং সেখানে থেকে আমি সমস্ত ভালো ভালো চাকরির পরীক্ষাগুলো দিতে শুরু করি। তখন আমার রেজাল্ট বেরোয়নি। তা কলকাতা আসার পর আমার একটা বিরাট অভিজ্ঞতা হয়। আমি জানি হয়তো আপনারা আমার সঙ্গে রিলেট করতে পারবেন, কারণ আপনারাও একটা শিলিগুড়ির মতন শহরেই থাকেন। কলকাতায় এসে প্রথম দিন আমি কলকাতার বাসে উঠতে পারিনি। আমার এক সঙ্গে বান্ধবী ছিল যে আমাকে বারে বারে বলেছিল যে এভাবে না হলে তুই উঠতেই পারবি না। আমি 7-8টা বাস মিস করার পর বলেছিলাম যে না রে, আমার পক্ষে সম্ভব না। সে বলেছে তুই শিলিগুড়ি ফিরে যা, তোর দ্বারা কলকাতায় থাকা হবে না। তা আমি কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি ফিরে যাইনি। আমি সেটার সঙ্গে আস্তে আস্তে নিজেকে খাপ খাইয়ে নিয়েছি, আর এখন তো কলকাতায় মোটামুটি রাজত্ব করেই বেড়াচ্ছি। সো আজকে আমরা কে কী আছি তাদের কিন্তু ভবিষ্যৎ ডিফাইন্ড হয় না, খালি মনের সাহস থাকতে হবে। আমি কিন্তু জাস্ট ওই সাহসের জন্যই সেদিন কলকাতায় টিকে গেছিলাম, কাউকে না চেনা সত্ত্বেও। এবং কলকাতা থাকতে থাকতে আমি চাকরিও জোগাড় করে ফেলি। এবং যেহেতু তখন শিলিগুড়ি থেকে আমি কলকাতা এসেছি, কিরিটির সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমি যখন কলেজে পড়ি তখন আমি ফিজিক্স অনার্স নিয়ে পড়তাম, ও শিবপুর বি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তো। তখন কিরিটিও কলকাতায় চাকরি করছে, ফলে বাবা মা দেখলেন মেয়ে ওখানে একা আছে, তার থেকে এই সময় বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। তারপর চাকরি বাকরি যা করার বিয়ের পরে করো, আমাদের দায়িত্বটা অন্তত থাকবে না অতটা। তা বাবা মা বিয়েরও তোড়জোড় শুরু করে দিলেন। এবং অদ্ভুতভাবে আমার যে মাসে আমার বিয়ে ঠিক হলো, একই সঙ্গে সেই মাসে আমি 3টে চাকরি পেলাম। আমার রেজাল্ট আউট হলো, আমার বিয়েও ঠিক হয়ে গেল, চাকরিগুলোও পেয়ে গেলাম। এবার তো আমার বিশাল অবস্থা, আমি চাকরি করব না বিয়ে করব না কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, কিরিটি আমার হাজব্যান্ড কম, বন্ধু বেশি চিরকালই। ফলে ও আমাকে বললো চিন্তা করার কিচ্ছু নেই, তুমি বিয়ে করে তোমার যে চাকরিটা ভালো লাগে তুমি সেটা করতেই যাবে। এবং দিল্লিতে আমি একটা চাকরি পাই, যেটা করতে আমার ভীষণ ইচ্ছে ছিল, কারণ আমি ঠিক এইরকম চাকরির জন্যই পড়াশোনাটা করেছিলাম। তা মন মানছিল না যে বিয়ের পরে আমি কিরিটিকে ছেড়ে দিল্লি যাব, কিন্তু কিরিটিরই প্রেরণায় আমি দিল্লি যাই। কিরিটি আমাকে দিল্লিতে রেখে চলে আসে কলকাতায় এবং বলে যে তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দিল্লিতে চলে আসার। কিন্তু আমি জানতাম বছরখানেকের আগে সেটা কখনোই সম্ভব নয়। এবং দিল্লিতে আমি যখন ওই পরীক্ষাটার মেডিকেল টেস্টটা দিতে যেতাম, সেখানে আমার যেতাম, কিন্তু আমার মাঝে মাঝে মনে হতো আমি কি ভুল করলাম, আমি কি ফিরে যাব। তো সেখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যেখানে আমি মেডিকেল টেস্ট দিতে যেতাম সেখানে একজন ভদ্রমহিলা কম্পেনসেশন গ্রাউন্ডে চাকরির জন্য পরীক্ষা দিতে মেডিকেল টেস্টটা দিতে এসেছিলেন এবং তার হাজব্যান্ড মারা গেছে, 2 ছোটো ছোটো বাচ্চা। সেই ভদ্রমহিলা বসে বসে ওনার জীবনের গল্প বলতেন এবং উনি আমাকে একটা কথা বলেছিলেন, যে পাঞ্জাবি ভদ্রমহিলা হিন্দিতে বলেছিলেন, আমি বাংলায় বলছি, যে দেখো বোন, জীবন খুব ছোট্ট, তার থেকেও ছোট্ট হচ্ছে মানুষের বন্ধুত্ব সঙ্গ। এর জন্য অ্যাম্বিশন এত হওয়া ভালো নয় যে তার জন্য তুমি একজনের সঙ্গ ছেড়ে এত দূরে থাকবে। আমাকে কিন্তু কথাটা ভীষণভাবে নাড়া দিয়েছিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমি ফিরে আসার মনস্থ করলাম এবং সেটা আরও জোরদার হলো সেদিনই। আমরা কিছু দিল্লিতে আমার 1-2জন বন্ধুবান্ধব ছিল, সবাই মিলে দেখলো আমার মনটা খারাপ, ওরা আমাকে বললো চল কালকে ছুটি আছে, আগ্রা ঘুরে আসি।
তোর মনটাও ভালো হয়ে যাবে আর এসব পাগলামো কলকাতা ফিরে যাওয়ার তোর দূরও হয়ে যাবে। আমরা সবাই মিলে আগ্রা তাজমহল দেখতে গেছিলাম এবং সেদিন তাজমহলের সামনে দাঁড়িয়ে আমার প্রথম মনে হয়েছিল তাজমহল যে ইঞ্জিনিয়ার বানিয়েছে তার থেকে বড় ইঞ্জিনিয়ার কিন্তু আমরা নই, কিন্তু তাজমহলের সেই ইঞ্জিনিয়ারকে কিন্তু আমরা কেউ মনে রাখিনি। মনে রেখেছি কাকে? তাজমহলটা যে বানিয়েছিলেন যে রিলেশনটার উপর বেস করে, সেই রিলেশনটাকে আমরা মনে রেখেছি। সঙ্গে রিলেশনের থেকে আগে কিচ্ছু না। এবং সেখানে দাঁড়িয়ে আমি ডিসাইড করি যে আমি, আমার অ্যাম্বিশন এত বড় হতে পারে না যে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে ওখানে পড়ে থাকবো। এবং সেই দিনই ফিরে আমি একদম প্লেনের টিকিট কেটে কয়েক ঘন্টার ডিসিশনে আমি কলকাতা ফিরে আসি এবং এসে এখানে একটা চাকরি আমি নিই। এবং সেই চাকরিটা কিন্তু ফিরে এলাম, এই চাকরিটাতে কিন্তু আমি দৈনন্দিন কম্প্রোমাইজ করছিলাম, মানে ওই চাকরিটা আমার কোনো দিনও ভালো লাগেনি। এবং সেই চাকরিটা নিয়ে কম্প্রোমাইজ করতে করতে মাঝে মাঝে কিরিটি আমাকে বলতো, ঠিক আছে চলো আমরা ব্যবসা করব। এবং সেই ব্যবসাটা আমরা রোজ স্বপ্নে করতাম। কেন বলুন তো? স্বপ্নে ব্যবসা করতে তো পয়সা লাগে না, স্বপ্নে প্রচুর টাকা ইনভেস্ট করে ব্যবসা করা যায়, রিস্কও থাকে না। ফলে স্বপ্নে আমরা ব্যবসা করতাম, স্বপ্নটা কেটে গেলে আমরা আবার চাকরি করতে যেতাম। তো এইভাবে আমাদের দিন কাটছিল। এর মধ্যে আমি কনসিভ করলাম, আমার মেয়ে হলো এবং আমার প্রেগনেন্সিও খুব কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল। খুব কষ্ট করে আমার মেয়েকে আমরা বাঁচাই এবং সেজন্য ও খুব প্রেশাস চাইল্ড। ও হওয়ার পর আমি প্রথম ফিল করলাম যে চাকরিটা করতে আমার একদম ভালো লাগছে না। তার কারণ একজন ওয়ার্কিং মাদার এটা বুঝতে পারবেন যে একটা বাচ্চাকে বাড়িতে রেখে যখন আমরা চাকরি করতে যাই তখন আমাদের শরীরটাকে তো টেনে টেনে নিয়ে যাই, কিন্তু মনটাকে নিয়ে যেতে পারি না। তখন আমার বারে বারে মনে হতো যে কিছু একটা যদি আমি পেতাম আমি চাকরিটা ছেড়ে দিতাম। কিন্তু সবসময় কিরিটি আমাকে বোঝাতো, চাকরি আজকে ছেড়ে দেবে বলছো, তুমি ছেড়ে দিতেই পারো, আমি ভালো চাকরি করি, কিন্তু যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন কি হবে? এখানে তো আমেরিকার মতন কথায় কথায় কন্ট্রাক্ট সার্ভিস মেলে না। তো যাই হোক, এভাবে আমিও ভাবতাম সত্যি তো আমি যেরকম ধরনের অ্যাম্বিশাস, আমি যেরকম ঠিক সংসার করে সারাটা জীবন কাটাবো কখনো ভাবিনি। আজকে হয়তো একটা ইমোশনের জন্য ভাবছি, কালকে যদি না পারি। এইভাবেই দিন কাটছিল। এবার আমার মেয়ের যখন বছর 1.5 বয়স, তখন হঠাৎ আমাদের অফিসের একজন কলিগ আমাকে এই বিজনেসটার প্রপোজালটা দেন, যেটা অসাধারণ ব্যবসা, আমেরিকা থেকে ইন্ডিয়া এসছে, তুমি ইন্টারেস্টেড কিনা? আমি তো জাস্ট এরকম একটা কিছুর জন্য ওয়েট করছিলাম। আর যখন শুনলাম ইনভেস্টমেন্ট এত কম, আমি কিন্তু প্ল্যান না শুনেই ঠিক করে ফেললাম যে ব্যবসাটা করব। এবং কিরিটিকে এসে বললাম যে আমি ভীষণ এক্সাইটেড। তা আমি বরাবর একটু গালেবল টাইপের, আর কিরিটি খুব স্কেপটিক্যাল। কিরিটি বললো যে ঠিক আছে, তুমি আগে ভালো করে ব্যবসাটা শুনে এসো, তারপর আমরা দুজনে মিলে শুনবো, তারপর আমরা ঠিক করবো যে ব্যবসাটা করবো কিনা। তা আমরা দুজন মিলে, কিরিটি প্রথম দিন যেতে পারলো না, আমি অফিস থেকে এই ব্যবসাটা প্ল্যানটা শুনতে গেলাম। একটি মধ্য কলকাতা একটি বাড়িতে। সেখানে আলাপ হলো একটি অত্যন্ত ঘরোয়া একটি কাপলের সঙ্গে। তাদেরকে আগে কখনো চিনতামও না। তাদের বাড়িতে বসেই আমরা প্ল্যানটা শুনলাম এবং শুনে আমি ভীষণ এক্সাইটেড হয়ে আমি বাড়িতে এসে কিরিটিকে বললাম যে আমরা বিজনেসটা করছি। আমার এক্সাইটমেন্ট দেখে কিরিটিও পরদিন সেই একই বাড়িতে প্ল্যান শুনতে গেল এবং প্ল্যান শুনে কিরিটিও ডিসাইড করলো যে হ্যাঁ আমরা ব্যবসাটা করছি। এবং সেদিনই রাতে ফোন করে যে ভদ্রলোক আমাদের ইনভাইট করেছিলেন তাদেরকে বললাম যে আমরা ব্যবসাটা করছি, বলুন কিভাবে জয়েন করতে হবে। ভদ্রলোক বললেন যে তারা কিসের, এখনই জয়েন করতে হবে না তো, আগে দেখোটাকে একটুখানি ভালো করে, আমিও দেখছি তোমরাও দেখো। মানে আপনি এখনো জয়েন করেননি? বলে যে না, আমি একটু দেখছি আরও কয়েকজনকে জোগাড় করা যায় কিনা। সে আবার কি, আমরা তো এখনই জয়েন করবো ঠিক করেছি। উনি বললেন যে না এত তাড়াতাড়ি কিছু নেই, তুমি আস্তে আস্তে দেখো। আমরা বললাম যে না আমাদের ভীষণ তাড়া, আমার ব্যবসাটা এত ভালো লেগে গেছে, আমরা এক্ষুনি জয়েন করব। উনি বললেন কিন্তু আমি এখন জয়েন করব না। কি করা যায়? তখন সেই যে ভদ্রলোক ভদ্রমহিলা বাড়িতে আমরা প্ল্যান শুনতে গেছিলাম, যে ভদ্রলোক ভদ্রমহিলা আবার এনাকে এই ভদ্রলোককে বলেছিলেন, আমরা তখন তার সাথে যোগাযোগ করলাম, কারণ একমাত্র তখন তাদেরকেই আমরা চিনি। এবং সেই ভদ্রলোক ভদ্রমহিলার কেউ নন, আমাদের স্পন্সর শুভাশিস অ্যান্ড সুজাতা ঘোষ। এবং তারপর আমরা ওনাদের সঙ্গে জয়েন করি। দেখুন, সেই যে দিল্লি থেকে ফিরে আসা, ওই জবের সঙ্গে কম্প্রোমাইজ করা, প্রতিটি ঘটনার পেছনে কিন্তু এখন বুঝি ঈশ্বরের হাত ছিল। আদারওয়াইজ, কারণ আমি চেয়েছিলাম একটা দারুণ চাকরি করতে, ঈশ্বর চেয়েছিলেন যে না তুমি একটা দারুণ ব্যবসা করবে। সেই জন্য সেদিন আমাকে উনি ওখান থেকে ফিরিয়ে এনেছিলেন। ওই ভদ্রমহিলা আমাকে যে কথাগুলো বলেছিলেন, আমার মাঝে মাঝে মনে হয় ওই ভদ্রমহিলা হয়তো ঈশ্বরেরই প্রেরিত কেউ ছিলেন। সেদিন আমার তাজমহলে যাওয়া, ফিরে আসা, সব কিছুর পেছনে কিন্তু ঈশ্বরের হাত। সো এইভাবে আমাদের এই ব্যবসায় আসা। এবং তারপর যেটা হয়, ব্যবসা শুরু করলাম, কিন্তু প্রথম 8 মাস আমাদের ব্যবসাটা প্রচুর উত্থান পতনের মধ্যে দিয়ে গেল। উত্থান পতন বলা ভুল, উত্থান কম, পতনই বেশি ছিল। পতন পড়তে পড়তে আমরা একদম তলানিতে গিয়ে ঠেকলো। এবং তখন কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে বিজনেসটা ছেড়ে দেবো, এবং আমার খুব কষ্ট হয়েছিল এটা ভাবতে, কারণ আমি কিন্তু প্রথম দিন থেকেই বিজনেসটা নিয়ে ভীষণ ফোকাস ছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। কিন্তু যে কোনো কারণেই হোক আমরা সেদিন ঠিক করলাম যে না, এইভাবে আর বিজনেসটা হয় না, আমরা বিজনেসটা ছেড়ে দেবো।
সেটা ছিল 28শে ডিসেম্বর 1998। আমরা মেতে শুরু করেছিলাম এবং 8 মাস বাদে যখন ডিসাইড করলাম যে বিজনেসটা ছেড়ে দেবো, সে অবস্থায় দাঁড়িয়ে সেদিন মনে আছে সুভাষিসদা বৌদি একটা ফোন করেছিলেন, করে বলেছিলেন যে তোমরা যে বিজনেসটা ছেড়ে দেবে ভাবছো, আদৌ শুরু করেছো কি? আমরা ভাবলাম সত্যি তো। তখন সেই একটা কথাতে কিন্তু আমরা বিজনেসটা আবার শুরু করলাম এবং সেখানে একটাই ডিসিশন নিয়েছিলাম যে বিজনেসটা এবার যে করব, যা যা করতে বলা হয় আমরা সব কিছু করবো, কারণ সত্যি আমরা বিজনেসটা শুরুই করিনি। এবং সেদিন একটা মনে আছে সুভাষিসদা বলেছিলেন যে আগামী 3রা জানুয়ারি একটা পিকনিক রয়েছে 3% অ্যান্ড আপদের জন্য, পুরো অসিতাবদার টিমের। তখন টিমটা এতটাই ছোট ছিল, তা তোমরা তো একসময় 9%এও গেছিলে, আজকে না হয় কোনো পিন লেভেলে নেই, তোমরা কিন্তু কোয়ালিফাই করো, তোমরা কি যাবে? আমরা বলেছিলাম যে না, আমরা আবার নতুন করে কোয়ালিফাই করে তবেই যাব। এবং আমরা কিন্তু যাইনি সেখানে, এবং জ্বালাটা ভরে নিয়েছিলাম আর বলেছিলাম যে নেক্সট বার জানুয়ারিতে যে পিকনিকটা হবে সেখানে আমরা অ্যাজ আ সিলভার যাব। তা এরপর আমরা যেটা করলাম, আরেকটা জিনিস করলাম, আপলাইনের ড্রিমের সঙ্গে নিজের ড্রিমটাকে ট্যাগ করলাম। কারণ একটা জিনিস আমাকে খুব পীড়া দিত যে সুভাষিসদা এবং সুজাতা বৌদির যে স্ট্রংগেস্ট দুটো লেগ তখন ছিল দেবাশিস্মিতা এবং অনিরুদ্ধ মহুয়া, আমাদের হোলি লাইন দুজনই, তারা সুভাষিসদা বৌদির বিজনেসটাকে কোথায় নিয়ে গেছে। কিন্তু আমরা যেখানে আমরা ওদের একটা স্ট্রংগেস্ট লেগ হতে পারতাম, আমরা কি করেছি? তো সেই দিন থেকে আমরা যেটা ঠিক করলাম যে আমাদের সিলভারশিপের থেকেও বেশি এই কারণে করতে হবে কারণ আমাদের আপলাইনকে আমাদের এমারেল্ড কোয়ালিফিকেশনে নিয়ে যেতে হবে, এবং সেইভাবে আমরা কাজ শুরু করলাম। সেই সময় ব্যাপারটা কিন্তু তো সহজ ছিল না, কারণ কিরিটি একটা এমন চাকরি করতো, ওকে সকাল 7টায় বেরিয়ে যেতে হতো, ও রাত 10:30টার সময় বাড়ি ঢুকতো। ফলে ওর পক্ষে মেন্টাল ইনভলভমেন্ট যতটাই থাকুক না কেন, ফিজিক্যাল ইনভলভমেন্ট হওয়াটা খুব টাফ ছিল। এবং ওর আবার সোমবার ছুটি ছিল, রবিবারও কোনো ছুটির দিন নয়। ফলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, এবং এটা নিয়ে আমি ভীষণ এক্সকিউজ দিতাম মাঝে মাঝেই, যেই জন্যই আমার বিজনেসটা হচ্ছে না। আমি এক্সকিউজটাকেই বড় করে দেখতাম, কিন্তু এটাকেই যেটা কারণ করতে পারি সেটা আমার মাথায় কখনো আসেনি। এবং সুভাষিসদা একদিন বললেন, সুভাষিসদা বৌদি আমাদেরকে ফোন করে, যে দেখো, আইদার গিভ এক্সকিউজ অর মেক মানি, দুটো একসঙ্গে হয় না। সো সেই দিন আবার এক্সকিউজ দেওয়া ছাড়লাম। আর যেটা কিরিটি তখন ফিজিক্যালি অনেকটাই ইনভলভ হতে পারেনি ঠিকই, কিন্তু ও যেটা করে গেছে এটা অসম্ভব মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে। এবং আমি কিরিটি যে কথাটা বললো না যে আমি যদি ওর স্ত্রী না হতাম তাহলে ওর পক্ষে ব্যবসাটা করা হতো না, এই একই কথা কিন্তু আমিও বলবো। ও যদি আমার হাজব্যান্ড না হতো তাহলে আজকে কিন্তু আমি এখানে থাকতাম না, কারণ ও আমাকে সারাক্ষণ যে কী পরিমাণ মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে জাস্ট ভাবা যায় না। একজন হাজব্যান্ডের কাছ থেকে এর থেকে বেশি আমার মনে হয় কোনো ওয়াইফের আর কিচ্ছু পাওয়ার থাকতে পারে না। সো এইভাবে আমরা কিন্তু কাজ শুরু করলাম এবং আর কোনোদিন কোনো কিছুকে এক্সকিউজ করিনি। এবং মনে আছে যে 9% থেকে আমরা পড়ে গেছিলাম, সেই জানুয়ারি মাসে আবার বিজনেসটা শুরু করে নেক্সট ফেব্রুয়ারি 1999-এ আমরা আবার 9%-এ গেলাম। এবং সেই 9%-এ যাওয়ার দিন ফেব্রুয়ারির 28 তারিখে দিল্লিতে একটা 9% অফ লিডারশিপ প্রোগ্রাম ছিল, যেখানে আমরা যাইনি কারণ আমরা কোয়ালিফাই করিনি বলে। সেখানে আমাদের আপলাইনরা এবং আমাদের সমস্ত হোলি লাইনরা গেছিলেন। কেন আমরা হোলি লাইন বলি? কারণ তাদের সঙ্গে রিলেশনটা এত পবিত্র। ক্রস লাইন কথাটাও এসেছে সেখান থেকেই আমার মনে হয়, কারণ ক্রস জিনিসটা কি, ইটস আ সেক্রেট থিং, ক্রস, এবং ক্রস মিন্স হোলি। তো সেখানে তারা কি করেছিল জানেন, মানে আমি জাস্ট ভাবতে পারি না। আমাকে আজকে তুলে আনার পেছনে আমাদের ক্রস লাইনদের বিশাল অবদান রয়েছে। দিল্লিতে যখন ওরা স্ক্রিনে দেখছে যে আমরা আবার 9% টাচ করেছি, তখন আমাদের সমস্ত ক্রস লাইনেরা মিলে একটা লাইনে দাঁড়িয়ে তারা আমাদের নাম করে হাততালি দিয়েছে। এবং দিল্লি থেকে ভাবুন, কলকাতায় বসে আমার মনে হচ্ছে আমি সেই হাততালিটা শুনতে পেয়েছি। এবং সেদিন ওই 9%-এ পৌঁছানোর পর আমি যত ফোন পেয়েছিলাম ক্রস লাইনের, মানে জাস্ট ভাবা যায় না, মনে হচ্ছে আমি যেন ডায়মন্ড শিপে ফিরে পৌঁছে গেছি। সো আমাদের ক্রস লাইনদের উদ্দেশ্যে একটা বিরাট হাততালি, যে কি অসাধারণ ক্রস লাইনদেরকে আমরা পেয়েছি। এখানে এবার শুরু হয়ে গেল আরও যুদ্ধ। যেখান থেকে পড়ে গেছিলাম আবার সেখানে ফিরে এসেছি। সামনে এখন সিলভারশিপ, এবং ডিক্লেয়ার করেছিলাম সেখানে দাঁড়িয়ে যে জুলাই 1999-এ আমরা সিলভার হব। ভাবুন, 9%-এ দাঁড়িয়ে জুলাই 1999-এ সিলভার হব। কেন না, সুভাষিসদা এবং সুজাতা বৌদিকে ইস্টার্ন ইন্ডিয়া থেকে প্রথম এমারেল্ড কোয়ালিফিকেশনে নিয়ে যাওয়াই আমাদের তখন স্বপ্ন ছিল। কিন্তু সেই সময় নিজের কোনো সেভাবে স্বপ্ন তখন আইডেন্টিফাই করতে পারিনি। ভুলে গেছিলাম যে কেন আমি ব্যবসা করতে চাইতাম। ঠিক একদিন আমার চোখটা খুলে গেল। আমি একদিন অফিসের কাজে গাড়ি করে একটা কোথাও ট্যুরে যাব, আমি নিচে রাস্তায় গাড়িতে উঠছি, আমার 5 তলার বারান্দা থেকে আমার ছোট্ট মেয়ে, 2-2.5 বছরের মেয়ে, সে ওখান থেকে মাকে টাটা করবে বলে ভিড়ের মধ্যে মাকে খুঁজছে, আর খুঁজে না পেয়ে কাঁদছে।
সেই মেয়ের চোখের জল দেখে আমার মধ্যে একটা অদ্ভুত রিয়েলাইজেশন এলো যে আজকে যদি আমি বিজনেসটাকে বিল্ড না করি, আজকে যদি আমার মেয়ের স্বপ্নের দিকে আমি তাকিয়ে বিজনেসটাকে বিল্ড না করি, তাহলে আমার মেয়ে সারা জীবন ভিড়ের মধ্যে ওর মাকে খুঁজবে, আমি কোনোদিন ওকে ওর মাকে দিতে পারবো না। এবং সেখানে দাঁড়িয়ে আমি আমার নিজের ড্রিম সেট করলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাকে চাকরি ছেড়ে আমার মেয়ের কাছে ফিরে আসতে হবে, আমাকে একজন ফ্লেক্সিবল মা হতে হবে, এবং কাজের গতি আরও বাড়িয়ে দিলাম। এক এক সময় এত বেড়ে গেছিল যে কখনো কখনো তো বাড়ি এসছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলেছে যে তুমি কি ধরনের মা, সারাদিন চাকরি করছো, তারপরে ব্যবসা করছো, এইটুকু মেয়ে তোমার জন্য কাঁদে। আমার কিন্তু মনটা কাঁদতো, আমি ভাবতাম আমি কি সত্যি খারাপ মা হয়ে যাচ্ছি। আবার আপলাইনকে ফোন করলাম, সুভাষিসদা বৌদি বললেন দেখো যদি সারা জীবন ভালো মা হয়ে থাকতে চাও, এখন 6টা মাসের জন্য একটু খারাপ মা না হয় হলেই। সেদিন থেকে আর কোনো এক্সকিউজ নয়, আমরা প্রচণ্ডভাবে কাজ শুরু করলাম। জুলাই মাসে সিলভার হলাম, সুভাষিসদা বৌদি প্রথম ইস্টার্ন ইন্ডিয়া থেকে এমারেল্ড কোয়ালিফিকেশনে ঢুকলেন। ডিসেম্বরে আমরা ডিডি হলাম, এবং জানুয়ারি মাসের 2 তারিখে একটা সিলভার অন আপ পিকনিক হয়েছিল যেখানে আমরা অ্যাজ আ ডিডি গেছিলাম। সো পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস, আপনি যেটা বলবেন সেটাই হবে যদি মন থেকে আমরা বলি। এবং এইভাবে একটার পর একটা ড্রিম আমাদের ফুলফিল হতে শুরু করলো। আমি চাকরি ছাড়লাম, তারপর কিরিটিও চাকরি ছাড়লো। এখন আমাদের স্বপ্ন হচ্ছে যে লাইফস্টাইল আমরা আজকে পেয়েছি, আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখে একপাশে বাবা একপাশে মা, কোনো টেনশন নেই, চাকরি করতে যাওয়ার তাড়া নেই। যদি মেয়ে বলে আজকে বাবা মা তোমরা কোথাও যেও না, আমরা যাব না, কারণ আমাদের এখন বস বলতে একমাত্র আমাদের মেয়ে, আর কেউ আমাদের বস নয়। সেই লাইফস্টাইলটা যে যে চাইবেন আমরা তাদের কাছে পৌঁছে দেব, এই আমাদের এখন ড্রিম। এবং আমরা জানি এই ড্রিম আগামী যতদিন বাঁচবো আমরা সেটাকে ফুলফিল করে যাব। এবং এই বিজনেস থেকে আমার যে রিয়েলাইজেশন সেটাই আমি বলে শেষ করব। প্রথম হচ্ছে, দেখুন কখনো ঈশ্বর, গড নেভার ক্রিয়েটস আ জাঙ্ক। আমরা অনেক সময় ভাবি ঈশ্বর কেন আমার সঙ্গে তুমি এরকম করলে, কেন এটা হলো। মনে রাখবেন প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা বিরাট ভবিষ্যতের ইঙ্গিত থাকে। অনেক সময় অনেকে প্রশ্ন করে সবই তো বুঝলাম, কিন্তু যখন একটা মেন্টালি রিটার্ডেড বা ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চার জন্ম হয় তখন ঈশ্বর কী করে এত নির্দয় হন। একটা পঙ্গু বাচ্চার জন্ম দিয়ে ঈশ্বর একটা ইমপারফেক্ট বাচ্চার জন্ম দিয়েও দেখতে চান যে তার পরিবেশ কতটা পারফেক্ট, তার বাবা মা কতটা পারফেক্ট, আমরা কতটা পারফেক্ট। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা ঈশ্বরের কিন্তু ভবিষ্যতের একটা ইঙ্গিত থাকে। আর কখনোই যখনই আপনার যে অবস্থার মধ্যে দিয়ে আপনি যান না কেন, যে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যান না কেন, একটা কথা আছে ইংরেজিতে, নেভার কাট আ উড ইন আ উইন্টার। শীতকালে কখনো গাছের ডাল কাটবেন না, কারণ শীতকালে যখন গাছের সব পাতা ঝরে যায় সেই ন্যাড়া গাছটার দিকে তাকিয়ে মনে হয় গাছটা মরে গেছে। তখন যদি ভুল করে আমরা কোনো গাছকে কেটে ফেলি আমরা দেখতে পাবো না এরপরেই বসন্ত এলে সেই গাছে পাতা আসতো, সেই গাছে ফুল হতো, সেই গাছে পাখি বসতো। সুতরাং কখনো করবেন না সেটা। আর আমরা আমাদের কোনো এক্সকিউজকে আমরা দেখাবো না, প্রত্যেকটি এক্সকিউজকে আমরা রিজন করব। আমি একজন মা হয়ে বলছি, অনেক সময় মায়েরা বলেন যে বাচ্চাকে সবচেয়ে বেশি এক্সকিউজ করেন। আমি এভাবে বলি, দেখুন আমার একটা মেয়ে আছে, আজকে যদি আমার একটা ছেলে থাকতো, পরে তার থেকে ছোট কি আরেকটা সন্তান থাকতো, তার শরীর খারাপ হলে, তার অসুখ হলে সে যখন কাঁদতো আমি কি বলতাম দাঁড়া তোর দিদিকে আগে লেখাপড়াটা করিয়ে নি, দাঁড়া তোর দিদির আগে পরীক্ষাটা শেষ হোক, তারপর তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব? না। আজকে এই ব্যবসাটাও কিন্তু আমার সেকেন্ড চাইল্ড, আপনার সেকেন্ড চাইল্ড, আপনাদের আরেকটি সন্তান। সে যখন ছোট্ট, সে যখন অসুস্থ, সে যখন মা মা করে ডাকছে, তখন কেন আমরা মায়েরা আমাদের অন্য বাচ্চার এক্সকিউজ দেখাবো? এও তো আমার সন্তান, এবং এ আমার এমন সন্তান যে কিনা, দেখুন আজকে যদি আমার একটা সেকেন্ড চাইল্ড থাকতো আমি জানি না তার উপর আমি কতটা ভরসা করতে পারতাম, কিন্তু আজকে আমার এই সেকেন্ড চাইল্ড মাত্র 3 বছরের বাচ্চা, তার এতটা ক্ষমতা যে সে সারা জীবন তার এই বাবা মাকে দেখবে, সারা জীবন তার এই দিদিকে দেখবে, জেনারেশন আফটার জেনারেশন। সো এইরকম একটা বিজনেস মানে জাস্ট আমি বলবো যে জাস্ট ডু ইট। এবং এ বলে আমি শেষ করছি, কিন্তু একটা কথাই বলে দিই যে এটা কিন্তু শেষ নয়, এটা জাস্ট শুরু। আমাদের আরও অনেক পথ চলতে হবে। অ্যান্ড ওভার টু মাই ডায়মন্ড হাজব্যান্ড কিরিটি। ইট ওয়াজ রিয়েলি অসাম। আর আমার মনে হয় এইটুকু হাততালি শাশ্বতের প্রাপ্য না। বিগ হ্যান্ড। সো ওকে, না এবার আমার স্টোরি ভীষণ সিম্পল। আমি একখানা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম। মানে ছোটোবেলা থেকেই যা যা এক্সপেক্ট করি সমস্ত কিছু হয়তো হয়ে উঠতো না। ইনফ্যাক্ট আমি দেখতাম আমার বাবা ভীষণ বিলিভ করতেন অনেস্টিতে, অ্যান্ড হি ওয়াজ অনেস্ট। এবং আমার
একখানাই জীবনে ছিল যে ছোটোবেলা থেকে বাবাকে দেখেছিলাম সামনে কিভাবে উনি আস্তে আস্তে তৈরি হচ্ছেন। তো দ্যাটস ওয়াই উনি একখানা সরকারি কনসার্নে চাকরি করতেন এবং ভালো পোস্টেই চাকরি করতেন, খুব একটা খারাপ নয়। কিন্তু আমি দেখতাম যখনই আমি আমার বাবার অফিসের সাবঅর্ডিনেটদের বাড়িতে যেতাম, সেইখানে দেখতাম যে তাদের নিজস্ব বাড়ি, টিভি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে। আমার মাথায় একখানাই কোশ্চেন শুধু আসতো যে এরা তো বাবার নিচে চাকরি করে, তাহলে এদের বাড়িতে এই সমস্ত জিনিস আছে, অথচ আমার বাবা ওপরে চাকরি করেও কেন নেই? তো ছোটোবেলায় এই কোশ্চেনটা আমার মাথায় আসতো বলে একদিন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমার বাড়িতে এই জিনিসগুলো কেন নেই, সেটা তোমার নিচে যারা চাকরি করে তাদের বাড়িতে আছে? বাবা একখানা কথাই বলেছিল, সেটা হচ্ছে এই, কিরিটি সারা জীবন যখন মাথা উঁচু করে চলতে চাইবি না, জীবনে কিছু ছোট ছোট জিনিস তোর চোখে পড়বে না, বিকজ ইউ হ্যাভ টু বি অনেস্ট। সো এইরকম ভ্যালু সিস্টেম আমার বাড়িতে ছিল। হ্যাঁ, অবভিয়াসলি হয়তো সমস্ত কিছু পেতাম না, আমাদের খাওয়া থাকা পড়ায় কোনো অসুবিধে ছিল না, বিলিভ মি কোনো অসুবিধে ছিল না, ভীষণ ভালোই ছিলাম, মোটামুটি সবই চলছিল। কিন্তু আমাদের সবচেয়ে হয়তো টাফ টাইমটা আমাদের ফ্যামিলির ক্ষেত্রে আসতো বছরে একবার, যেটা হয়তো বছরে সবার আনন্দের দিন, সেটা হচ্ছে পুজোর সময়। সবার নতুন জামা কাপড় হবে, সমস্ত কিছু হবে। তো আমি বাড়িতে মেজো ছেলে, আমার ওপরে দাদা, নিচে বোন, এবং প্রত্যেক বছরেই আমরা একটাই কনক্লুশনে আসতে পারতাম, সেটা হচ্ছে এই, এবছর শুধু বোনের হলেই চলবে, আমাদের যখন দরকার পড়বে তখন আমরা আমাদের জামা কাপড় কিনে নেব। এইভাবে করেই চলেছিল। আস্তে 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 পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, পড়াশোনাটা করতাম, করতে করতে যথারীতি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম, সেটা আমার একটা স্বপ্ন ছিল। তো যেদিন ইঞ্জিনিয়ারিং আমি লিস্টে দেখলাম কিরিটি দাশগুপ্তর নামটা দেখা যাচ্ছে, তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। এক্স্যাক্টলি যেদিন প্রথমে এই বিজনেসটা হাতে পাই, অলমোস্ট এরকম। তো আমি তো দৌড়তে দৌড়তে সব বন্ধুবান্ধবদের খবর দিতে চলে গেছি যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেছি, আমার স্বপ্ন এবার সফল হতে যাচ্ছে, তো আমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাব। তো আমি যতটা দৌড়ে গিয়েছিলাম তার থেকে দৌড়ে বাড়িতে আসছিলাম, কিন্তু জানলার সামনে এসে আমি একদম স্ট্যান্ড স্টিল হয়ে যাই। কেন না, দেওয়ালের ওপাশে বাড়ির ভেতরে বাবা, দাদা আর মা বসে আলোচনা করছিলেন যে কিরিটি যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে তাহলে অন্তত 500 টাকা মাসে লাগবে, যেটা বিয়ার করা খুব ডিফিকাল্ট, কারণ বাবা তখন রিটায়ার্ড। আমাদের ইভেন এরকম অবস্থা, নিজস্ব বাড়ি তো কিছু নেই, একটা ভাড়া বাড়ি করবো যে, সেটারও সামর্থ্য ছিল না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা কোয়ার্টারটা পর্যন্ত ছাড়তে পারিনি তখনও, এবং ওখানেই ছিলাম, এবং যার ফলে বাবা তখনও কোনো টার্মিনাল বেনিফিটসই হাতে পাননি। আর আমার দাদা মাত্র 800 টাকা মাইনের একটা চাকরি করতেন। কিন্তু দাদা একটাই কথা বলেছিল যে আর যাই হোক কিরিটিকে পড়তেই হবে, দরকার পড়লে আমাদের অনেক কাট শর্ট করতে হবে, কিন্তু কিরিটিকে পড়তে হবে। সো আমি ইঞ্জিনিয়ারিং কলেজে চলে যাই। 4 বছর 3খানা শার্ট, 3খানা প্যান্ট নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং কলেজ কমপ্লিট করি। এবং বিলিভ মি ইঞ্জিনিয়ারিং কলেজে আমার জিন্সের প্যান্ট ছিল, ওই জিন্সের প্যান্ট আর আমি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেরিয়ে জীবনে পরিনি। কেন তখন জিন্সের প্যান্ট পরতাম? এই কারণে যে নোংরা হোক, ছিঁড়ে যাক, ওটা দিয়ে অনেক দিন কাটানো যায়, রাইট। তারপরে থেকে আর একদিন আমি জিন্সের প্যান্ট পরিনি, কারণ ওটা আমার গরিবত্বের নিদর্শন ছিল। তো এইভাবে করেই 4th ইয়ার যখন কমপ্লিশনের মাথায়, তখন যেটা হয় ক্যাম্পাস ইন্টারভিউ, মানে সমস্ত কোম্পানিজের লোকজন আসবে, তো সেখানে ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে প্রেজেন্টেবল হতে হবে, এখানে ড্রেস কোড অবভিয়াসলি থাকে। সো এখানে লাইট কালার শার্ট, এখানে ডার্ক কালারের প্যান্ট, একটা টাই, একটা শু লাগবে, মোটামুটি একটা খরচ আছে। সো অবভিয়াসলি এটা লাগবে, আদারওয়াইজ তো আমি চাকরি পাবো না। তো আমি বাড়িতে গিয়ে বললাম, তো দাদা আমাকে এমন একটা দোকানে নিয়ে গিয়েছিলেন যেইখানে দাদার চেনা জানা ছিল, যারা সেই মুহূর্তে দাদার থেকে পয়সা চাইবে না। তো ওই ভদ্রলোক যখন জামা কাপড় দেখাচ্ছিলেন, প্যান্টের পিস, শার্টের পিস, আমি বলছিলাম আরও কম দামের দেখান, দাদা বলছিল এটা নে এটা নে। দুজনের মুখেই হাসি ছিল, কিন্তু ভেতরে দুজনেরই কাজ ছিল। কেন? ভাই নিতে পারছে না, দাদা দিতে পারছে না।
সো এই জিনিসটা হচ্ছিল। এবং ইনফ্যাক্ট আমি যখন যেই শার্ট আর প্যান্টের কাপড়টা চুজ করি, সেই দোকানদার বলেছিল যে আপনি এটা নিচ্ছেন বটে, কিন্তু এক ধোয়ার পরে আমি দোকানদার হয়ে বলছি এই জামার পিসটা আর প্যান্টের পিসটা থাকবে না। তো দাদা বললো কিরিটি আরেক মানে এটা থেকে একটু দামি নে। আমি একটাই কথা দাদাকে বলেছিলাম, সেটা হচ্ছে দাদা তুই কোনো চিন্তা করিস না, এই শার্টটা আর এই প্যান্টটা ধোয়ার দরকারই পড়বে না, তার আগে আমি চাকরি পাবো। অ্যান্ড আই গট দ্য জব। কারণ আই ওয়াজ রানিং ফর এ লাইফ। সো এইভাবে করেই যখন চাকরিতে পাই, চাকরিতে ওইখান থেকে ইন্টারভিউর পরে ফাইনাল একটা ইন্টারভিউ হয়, দুটো মাত্র কোশ্চেন করা হয়েছিল আমাকে। ফার্স্ট কোশ্চেনটা ওইখানে ম্যানেজিং ডিরেক্টর কোশ্চেন করছিলেন, সমস্ত জিএমরা বসেছিলেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাকে যদি আগামী 5 বছর 2000 টাকা করে মাসে মাইনে দেওয়া হয়, তুমি কি থাকবে? সো আমি একটাই কথা বলেছিলাম, আই এম হিয়ার ফর এ জব, নট ফর এ চ্যারিটি। সো বাকি জিএমদের তো চোখ কপালে উঠে গেছে, এই ছেলেটা বলে কি, আসপর্দা দেখেছো? সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে এই কনসার্নটা তোমার ডিগ্রি আছে ইলেকট্রিক্যাল, এই কনসার্নটা পুরো মেকানিক্যাল, 98% মেকানিক্যাল, মানে আমাদের বিজনেসে 98% অ্যাটিটিউডের মতো। আর তুমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাকে যদি প্রোডাকশানেই আমাদের লোক লাগবে, প্রোডাকশানে যদি তোমাকে দেওয়া হয় তুমি কি করবে? আমি বলেছিলাম যে আমাকে প্রোডাকশানে দিয়ে দিন, আপনার কনসার্নের ইয়াংগেস্ট প্রোডাকশন ম্যানেজার হয়ে আপনাকে আমি দেখিয়ে দেবো। জাস্ট দুটো কোশ্চেন ছিল, এই দুটো অ্যান্সার। বাকিরা যখন ভাবছে যে ছেলেটা চাকরি পেল না, অ্যান্ড আই গট দ্য জব। আর বিলিভ মি, সেই কোম্পানির ইয়াংগেস্ট প্রোডাকশন ম্যানেজার রিটায়ার্ড আজকে। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সামহাও প্রতি মুহূর্তেই আমাদের কিন্তু কিছু না কিছু করার একখানা ইচ্ছে প্রচণ্ড ছিল। বিজনেস আমাদের চাই, বিজনেস 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 বিজনেস। কেন? ভীষণ গরিবত্ব আমরা দেখেছি, চাকরি করেও বুঝতে পারছিলাম সেটা হবে না। কারণ যেদিন ওই যে বললাম না দাদার গল্প, জামা কাপড় কিনে দাদা রাত 12টার সময় বাড়ি ফিরেছিল। 12টার সময় বাড়ি ফিরেছিল, অন্ধকারে আমি আর দাদা চুপচাপ বসে আছি, সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আর আমাদের মনে হয়েছিল যে আমাদের জীবনের অন্ধকার কবে শেষ হবে। আর সেই দিন আমি আর দাদা একটাই ডিসিশন নিয়েছিলাম যে আজকে হয়তো আমরা অনেক কিছু অ্যাফোর্ড করতে পারছি না, অনেক কিছুই করতে পারছি না, এইটা কি লজ্জার? না, পারছি না, কি করব? লজ্জার নেই। কিন্তু সারা জীবন এখানে পড়ে থাকবো, এইটা হচ্ছে লজ্জার। সারা জীবন ওখানে পড়ে থাকবো না, উঠে আসতে হবে, আমাকে ঘুরে দাঁড়াবো। সো সেই জন্য নিজেকে কিছু একটা করতে হবে। অ্যান্ড আই হ্যাভ টু বি প্রুভ কিরিটি দাশগুপ্ত নেভার বর্ন টু বি সেকেন্ড হওয়ার জন্য কিরিটি তোমার জন্মই হয়নি, ইউ হ্যাভ টু বি ফার্স্ট। জাস্ট ওই কথাটার জন্যই আজকে যতটা আসতে পেরেছি, জাস্ট ওই চিন্তাটা আমার মাথায় ছিল, কিরিটি নেভার বর্ন টু বি সেকেন্ড, অ্যান্ড ইউ অল নেভার বর্ন টু বি সেকেন্ড, অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট। সো এই করেই আস্তে আস্তে আমি খুঁজছিলাম, অপরচুনিটি পেয়েও গেলাম। শাশ্বতী 963 প্ল্যান, শাশ্বতী সবসময় এক্সাইটেড থাকে। তো প্ল্যান শোনালো, আমি বললাম ইটস আ ফ্যান্টাস্টিক বিজনেস। 963 কোনো ব্যাপার না, 9 জন, আমাকে সবাই ভালোবাসে, ক্রিয়েটিভ ফ্রেন্ডলি, 9 জন তো এখনই জয়েন করিয়ে দেবে, কোনো ব্যাপার না। সো সাথে ডিসিশন, এবং জয়েনিংও সাথে করতে হবে, তো এখনই করতে হবে। সো প্রথম মাসেই 4 জন স্পন্সর, তারপরে মাসে 4 জন স্পন্সর। ফার্স্ট মাসে আমরা 6%, সেকেন্ড মাসে আমরা 9%। ফ্যান্টাস্টিক চলছে। এবার ওই দিক থেকে সুভাষদা বলছে, কিরিটি তোমার তো বিজনেস দারুণ চলছে, কিন্তু তোমাকে যেটা করতে হবে, এই বিজনেসটা ধরে রাখার জন্য তোমাকে শিখতে হবে। সো তোমাকে ট্রেনিংয়ে আসতে হবে, ট্রেনিংয়ে আসো। সো আমি গেলাম ট্রেনিংয়ে। প্রথম দিন গেলাম 4 বেসিক 8 কনসেপ্টস কার্ডিনাল রুল, সেকেন্ড দিন 4 বেসিক 8 কনসেপ্টস কার্ডিনাল রুল, থার্ড দিন 4 বেসিক 8 কনসেপ্টস কার্ডিনাল রুল, ফোর্থ দিনও তাই হচ্ছে, কিরিটি দাশগুপ্ত নেই। কেন? আরে এক কথা বারবার শোনার কি আছে? আমার মাথায় কি কিছু কম আছে? আই এম ইঞ্জিনিয়ার, আমাকে বারবার শিখতে হবে, কিচ্ছু আসে যায় না, ব্যাস যাওয়া বন্ধ। সুভাষিস দা ফোন করেন আর আমি পালাই, আমি নেই, কারণ যাবই না, ঠিক করে নিয়েছে, আর শেখার কিছু নেই। যথারীতি 963 প্ল্যান আমরা যেটা বোর্ডে দেখাই,
আমাদের বিজনেসে সেটা শুরু হয়ে গেল। 9630 টিমে লোক আছে, আমাদের বিজনেস 0, শুধু 0%, বাট আমাদের পার্সোনাল কমিটমেন্টটা কিন্তু ছিল। আর ওই পার্সোনাল কমিটমেন্টটাই আজকে আমি বুঝতে পারি, সেটাই কিরিটি আর শাশ্বতীর এই বিজনেসের সাথে রিলেশনটা ছিল, যার জন্য কিরিটি শাশ্বতী এই বিজনেস ছেড়ে চলে যেতে পারেনি। সো পার্সোনাল কমিটমেন্ট, আমার হাতে যেটা আছে আমি ওটা পারবই। সো এবার তো প্যারাডাইম শিফট হয় কিভাবে? ওই শাশ্বতী যেটা বললো 3% পিকনিকে যাওয়ার কথা, আমি সেদিন লাস্ট দিন এডিসিতে গেছি, ডিসেম্বর 31 ডিসেম্বর এডিসিতে গেছি, সববার পিন চেঞ্জ হয়েছে। শুভাশিস দার সেবার পিন চেঞ্জ হয়েছে, দেবাশিস দার পিন চেঞ্জ হয়েছে, দেবাশিস এন্ড মিতা সরকার, অনিরুদ্ধ দার পিন চেঞ্জ হয়েছে, সবার পিন ওপর দিকে উঠেছে, আমার পিনও চেঞ্জ হয়েছে একদম নিচের দিকে। সো আমি পেছনে এক জায়গায় একা, সবাই আনন্দ করছে, ইভেন শাশ্বতী সেদিন যেতে পারেনি, আমি একা গেছি, সবাই আনন্দ করছে, আমি পেছনে এক জায়গায় দাঁড়িয়ে আছি আর ভাবছি, গড হোয়াই ইটস মি, কেন আমার সাথে এইরকম, কেন আমার উল্টো দিকে সমস্ত কিছু। জিজ্ঞেস করছিলাম, ভগবান কোনো উত্তর দেননি, কারণ রং কোশ্চেনের কোনো অ্যান্সারই হয় না, কোনো অ্যান্সারই হয় না। ব্যাপারটা হচ্ছে, জেসাসকে যখন ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, জেসাসও বলেছিলেন, গড হোয়াই ইটস মি, কেন আমাকে। ভগবান কিন্তু জেসাসকে বাঁচাতে আসেননি, কেন? জেসাসকে ভগবান করার ওটাই ছিল প্রসিডিওর, দ্যাটস ওয়াই। সো ওই জায়গাটায় আমার প্রথম মনে হয়েছিল যে ইয়েস, ভগবান আছেন। কিভাবে ফিল করতে পারলাম? একা একা পেছনে দাঁড়িয়েছিলাম, সবাই আনন্দ করছে, হঠাৎ করে দেখলাম পেছনে আমার পিঠে একজন লোক হাত রাখলো, ঘুরে দেখলাম লম্বা একটি লোক, আর একটাই কথা বললেন যে কিচ্ছু হয়নি কিরিটি, আবার থেকে শুরু কর। অ্যান্ড দ্যাট ওয়াজ অসিতাভ দত্ত। জাস্ট তখন বুঝতে পারলাম যে আর চিন্তা নেই, দুধ চলে এসে। বাড়িতে গিয়ে শুভাশিস দাকে ফোন, শুভাশিস দা একই কথা বললেন, আবার শুরু করো। কেন? এই কারণেই আমি ভেবেছিলাম যে আমি ভীষণ ম্যাচিওর্ড হয়ে গেছি এই বিজনেসে। বিলিভ মি, 21 বছর বয়স হলেই ম্যাচিওর্ড হওয়া যায় না। ম্যাচিউরিটি ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ওটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমি একটা জায়গায় গিয়েই, দুটো মিটিংয়ে গিয়েই আমি ভেবেছিলাম যে আমি সব জেনে গেছি, এবং সেই জন্যেই এত অন্ধকার। এবার আমি তাড়াতাড়ি অন্ধকার সরাবো, কিভাবে অন্ধকার সরাবো ওটার পেছনেই লেগেছিলাম, কিভাবে অন্ধকার সরানো যায়। একটা জিনিস ভুল ভেবেছিলাম, বুঝতে পারিনি, সেটা হচ্ছে যদি অন্ধকার সরাতে হয়, অন্ধকার সরানো যায় না, একটা আলো জ্বালাতে হবে। আমার জীবনে যেটা ছিল না সেটা হচ্ছে একটা আলো। সেই আলোটা কে দিয়েছে? ব্রিট টিচিং সিস্টেম। জাস্ট সিস্টেমের সাথে প্লাগ করে জীবনের সমস্ত আলো, আমি ওই দিন থেকে আমি একটাই ডিসিশন নিয়েছিলাম যে জীবন যদি আলো করতে হয়, ব্রিট সিস্টেমের আলো ছাড়া পাওয়া যাবে না। কারণ বিলিভ মি, প্রত্যেকটা লোকের মধ্যেই কিন্তু সেই জ্যোতিটা আছে। আপনি যদি নিজেকে একটা বাল্বের সাথে তুলনা করেন, আপনার বাল্ব, ওয়্যারিং, সমস্ত কিছুই আছে। জাস্ট কোন জিনিসটা করতে হবে? সুইচটাকে অন করতে হবে, পাওয়ারটা দিতে হবে, অ্যান্ড দ্যাট পাওয়ার ইজ ব্রিট টিচিং সিস্টেম। ওর বাইরে থেকে কিছু করা যাবে না, কারণ আমি নিজে কি করতে পারি সেটা তো আমি দেখে নিয়েছি। বিলিভ মি, আমি এখনো বিশ্বাস করি যে আমার ব্রেইন মাত্র 2 বার ঠিকঠাক কাজ করেছে, মাত্র 2 বার। প্রথমবার যখন শাশ্বতী বিজনেস প্ল্যানটা শুনে এসে বলে কিরিটি অসাধারণ বিজনেস আছে, আমি না বলিনি। আর সেকেন্ড বার সেই 98 ডিসেম্বর একটাই কথা বলেছিলাম যে এবার করব, যা বলে তাই করব, 6 মাস করব, 6 মাসে যদি না হয় ছেড়ে দেবো, কিন্তু জাস্ট 6 মাসে উই বিকেম সিলভার, জাস্ট 6 মাসে। ব্যাপারটা হচ্ছে এই যে সবই তো ছিল,
সেই বিজনেস, সেই কাপল, কিরিটি শাশ্বতী। তাহলে ডিফারেন্সটা কোথায় হলো? আগের 8 মাসে কিছু করতে পারলো না, এই 7 মাসে কিভাবে করলো? ডিফারেন্সটা একটাই করে দিয়েছিল, সেটা হচ্ছে সিস্টেমের সাথে প্লাগড ইন হওয়া ভীষণ জরুরি। আর একটা জিনিস ভীষণ আমার মাথায় দাগ কেটেছিল, যেটাতে আরো স্ট্রং হয়। আমরা বিজনেসটা করছিলাম, কিন্তু আমার কখনোই ড্রিমটা কিছুতেই স্ট্রং হচ্ছিল না। আমি একটা মিথ্যে কথা যেটা সবার বলতে ভীষণ ভালো লাগে, সেটা আমিও বলতাম। সেটা কি? আমার সময় নেই। মিথ্যে কথা অথচ ভীষণ বলতে ভালো লাগে, এটা আই পার্সোনালি ফিল, আমি ভীষণ বলতাম এটা। সো একদিন আমি অফিসে গিয়েছি, অফিসে আমার জিএম, যে আগে 26 বছর ধরে ওই কনসার্নে চাকরি করেছে, সেখানে উনি বসেছিলেন আমার পাশে। হঠাৎ বলেন, কিরিটি শরীরটা না ভীষণ খারাপ লাগছে। সেই জিএম এমন ছিলেন যে সকালবেলা একদম আসতেন, রাত্রেবেলা যখন অফিস বন্ধ হতো দরজা টরজা তখন যেতেন। ভীষণ কাজ পাগল লোক ছিলেন। তো উনি বললেন শরীর খারাপ লাগছে। আমি বললাম স্যার আপনি চলে যান। ওই যে দেখা হয়েছিল, উনি বাড়ি চলে গেছিলেন, তারপর আমার দেখা হয়েছিল শ্মশান ঘাটে, জাস্ট এক বেলার মধ্যে ফিনিশ। কিন্তু ব্যাপারটাও ছিল এই যে ওনার ছেলে আর মেয়ে যখন 4 বছর আর 6 বছর ছিল বয়স, তখন ওনার স্ত্রী বিয়োগ হয়, এবং স্ত্রী মারা যাওয়ার আগে একখানাই কথা বলেছিলেন, সেটা হচ্ছে এই যে তুমি তোমার চাকরিকে যতটা ভালোবাসো তার 10% যদি ফ্যামিলিকে ভালোবাসতে, তাহলে আজ হয়তো আমাকে যেতে হতো না। এই কথাটা বলে উনি গিয়েছিলেন। এবং এই 26 বছর বয়সে যখন ভদ্রলোক চাকরি করার পরে ভদ্রলোক মারা যান, মেয়ের বয়স 18, ছেলের বয়স ওই 15-16, 1 মাসের মধ্যে এখানে ঘটনা ঘটে। সেটা কি? কোম্পানি থেকে বলা হয় যে এই ছেলেটি আর মেয়েটিকে বলা হবে এখন তাদের বাড়িটা ছেড়ে দিতে, তাদের গাড়িটা ছেড়ে দিতে, তাদের চাকর বাকর সমস্ত কিছু ছেড়ে দিতে। তার জন্য একটা মিটিংও ডাকা হয়েছিল, এবং আমি প্রেজেন্টও ছিলাম সেই মিটিংয়ে। এবং আমার অদ্ভুত লেগেছিল, এই কি সবই এই ভদ্রলোক এত কাজ করেছেন এই বিজনেস, মানে এই কোম্পানির বিজনেসের জন্য নিজে লাইফ দিয়ে দিলেন, তার ছেলে মেয়ে বাবা হারিয়েছে, 1 মাস হয়নি, 1 মাসের মধ্যে সমস্ত কিছু ছাড়তে হবে। আমি লাফিয়ে উঠে বলেছিলাম যে স্যার আরেকটু সময় দিলে হয় না, কারণ এরা তো সবে বাবাকে হারালো, মা নেই, রাস্তায় চলে আসবে। আমাকে টপ অফিসিয়াল থেকে একখানাই কথা শুনতে হয়েছিল, ক্রিয়েটিভ দিস ইজ বিজনেস। আমাকে আরেকজন ওইখানে জেনারেল ম্যানেজার রাখতে হবে, আমি একটা পোস্টের জন্য 2টো জিনিস আমি পে করতে পারবো না, সো একটার জন্য একটাই। তো আমার সেদিন প্রথম মনে হলো, এই যে ভদ্রলোক যে 26 বছর জীবনের দিয়ে দিল, তার যদি এই অবস্থা হয়, আমি তো এই কনসার্নে 8 বছর হয়েছে, আমার কি হতে পারে? সেই দিন আমার প্রথম চোখ খুললো। আর সেকেন্ড চোখ খুললো তার কিছুদিন পরেই, যেদিন আমরা প্রথম ডিসিশন নেই, ডিসেম্বর মাসেই ডিসিশনটা নিলাম, এন্ড ডিসেম্বরে, 31 ডিসেম্বরে, জানুয়ারি মাসের প্রথমেই অফিসে আজকাল কিছু নতুন টার্ম এসে না, ট্রিম করতে হবে, ট্রিম, তোমার ডিপার্টমেন্টটাকে একটু ট্রিম করতে হবে। আমি বললাম স্যার আমার ডিপার্টমেন্ট তো ফ্যাট নয়, ট্রিমই আছে, আর কি ট্রিম করব? বলে না, তোমার এখানে একজন কাজের একদম অকাজের লোক, তাকে তো ছাঁটাই করতেই হবে। আমি বললাম না সবাই স্যার কাজের, এখানে অকাজের নেই, অকাজের থাকলে তো আগেই চলে যেত, হয় কখনো সেটা? বলে না আছে। বলে একজন লোককে দেখানো হলো, তোমাকে একে ছাঁটাই করতে হবে। বিলিভ মি, আমার পুরো প্রত্যেকটা গায়ের লোম খাড়া হয়ে উঠে গেছিল। কেন? এবার ভেবে দেখুন, হয়তো আজকে আমি একটু বেটার কাজ করেছি, তার জন্য ওনার বস হয়ে গেছি, সেই জন্য আজকে আমাকে তাকে স্যাক করতে হবে। 2 বছর পরে যদি আমার থেকে একটা ভালো কাজের লোক চলে আসে, তাহলে তো আমি তখন ওই জায়গায় চলে যাব, ওর এই কন্ডিশনে চলে আসবে, তাহলে আমার অস্তিত্ব কোথায়? সো নিজের অস্তিত্ব নিজেকে তৈরি করতে হবে। এবং সেই জন্যে সেই দিন থেকে আর বিজনেস করতে অসুবিধা হয়নি। সময়, নিজের লাইফের জন্য সময় নেই, এটা সবচেয়ে বড় মিথ্যে কথা। নিজের লাইফ তৈরি করার জন্য আমাদের প্রত্যেকের সময় আছে, এবং বের করতে হবে নিজে বাঁচার জন্যে। এই বিজনেসটা আমরা প্রত্যেকে করি নিজে বাঁচার জন্যে। ওয়েতে আমরা নিজেদের ওয়ে খুঁজে বের করি, নিজেদের ওয়ে খুঁজে বের করি। দ্যাটস ওয়াই উই আর বিল্ডিং দিস বিজনেস অ্যান্ড সো প্যাশনেটলি। হতেই পারে অনেকের মনে হতে পারে, কেন দিব্যি তো ভালো আছি, ঠিক আছে ভালো আছি, দ্যাটস গুড, কিন্তু কে গ্যারান্টি দিয়েছে যে কালকেই ভালোটা থাকবো?
আমি একটা জিনিসে বিলিভ করি, সেটা হচ্ছে এই, কালকে আমি আমার আগামীকালকে দেখিনি। অনেকে আমাকে বলে কিরিটি তুমি এত খাটো, এত দৌড়ো, এত কিছু কিরিটি শাশ্বতী এখন তো না করলেও হয়, কেন এত দৌড়ো? আমি একটাই কথা বলি যে আমি জানি আমার জীবনের 33 বছর কয়েক মাস বেরিয়ে গেছে, দ্যাটস গন। কিন্তু আমার বাকি জীবনে কটা দিন বা কটা সেকেন্ড পরে আছে সেইটা আমার জানা নেই। সেই জন্যে আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে ইউটিলাইজ করি। কেন? টেক কেয়ার অফ ইউর সেকেন্ডস, ইট উইল অটোমেটিক্যালি টেক কেয়ার অফ ইউর লাইফ, অটোমেটিক্যালি টেক কেয়ার অফ লাইফ। আমার সেকেন্ডকে প্রত্যেক দিন রাত্রেবেলা আজকে কি করলাম সেইটা আমি আমার নিজের বস, আমি নিজের সমস্ত হিসেব নেই। শুরু করার সময় প্রচুর চ্যালেঞ্জেস এসছে, ঘটনা প্রচুর চ্যালেঞ্জেস এসছে, প্রচুর লোক না বলেছে। বিলিভ মি, না বলাটা বা শোনাটা কোনোটাই দুঃখের ব্যাপার নয়, কিন্তু নাটাকে গায়ে জ্বালা করাটা হচ্ছে আসল, সেটা খুব কম লোকে পারে। আমি একটা জিনিসই বলি যে এই যে কিছু লোক আমাকে না বলেছে যে এই বিজনেসটা করবে, এটাই যথেষ্ট কারণ আমার বিজনেসটা করার জন্য। কারণ আমাকে তো সেই লোকগুলোকে দেখাতে হবে, তাকে ইয়েস কিরিটি ইজ দেয়ার, আমাকে দেখাতে হবে। জাস্ট সেই কারণটাই যথেষ্ট আমার এই বিজনেস বিল্ড করার জন্য, এনাফ। হ্যাঁ, আমি তাদেরকে ইউজ করি, ইনফ্যাক্ট আমি ইউজ করি যারা আমাদেরকে না বলেছিল। কখন ইউজ করি? ধরুন রাত 1টা বাজে, আমার ঘুম পেয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি আমাকে কিছু ক্যাসেট শুনতে হবে, আমাকে বই পড়তে হবে, প্রচন্ড ঘুম পাচ্ছে। মিস্টার এক্স যে আমাকে ভীষণ হাসতে হাসতে বলেছিল কিরিটি এই বিজনেসটা তো হবেই না, তুইও করিস না, বলে এরকম। তাকে ফোন করি রাত 1টার সময়, ফোন বেজে যাচ্ছে 15 মিনিট, তুলছে না। তুললো 15 মিনিট পরে হঠাৎ করে, হ্যাঁ কিরিটি বল কে ফোন করলে, হ্যালো কিরিটি বলছি, কিরিটি বল কি হয়েছে, ফ্যামিলিতে কোনো অসুবিধা হয়েছে, শাশুড়ি সব ঠিক আছে? বললাম না সমস্ত ঠিক আছে। তাহলে এত রাতে ফোন করলি কেন? আসলে কি করব বল, এই সময় আমার সময় হলো, আমার মনে হলো তোর সাথে একটু গল্প করা যায়। আরে 7টার সময় কি করছিলি? আরে কি করব, 7টার সময় তো সেই বিজনেস প্ল্যানটা দেখাচ্ছিলাম। কিরিটি আর ইউ ম্যাড, পাগল? তুই বুঝতে পারছিস না 15 মিনিট ধরে ফোন রিং হচ্ছে, আমি ফোন তুলছি না, 7টার সময় কথা না বলে রাত 1টার সময়, আমি কি পাগল হয়েছি? বলে ফোন নামিয়ে রাখলো। জাস্ট আমি ওই কথাটা শুনতে চাইছিলাম, পাগল। কারণ ওইটা আমাকে আরো 1 ঘন্টা বই পড়া ক্যাসেট শোনার ইন্সপিরেশন দেয়, ওইটা আমাকে আরো 1 ঘন্টা জাগিয়ে রাখে। তাদেরকে দেখাতে হবে, তাদেরকে দেখাতে হবে। এইভাবে করে আমি জাস্ট ওই কারণের জন্য বিজনেস করে যাই, ওই কারণটাই যথেষ্ট বিজনেস করার জন্য। প্রচুর চ্যালেঞ্জেস আসবে, সো হোয়াট, চ্যালেঞ্জ আছে বলেই তো জীবনে আমরা উঠতে পারবো। চ্যালেঞ্জকে, যেটা একটা কথা আছে ইংরেজিতে, যেটা অনেকের কাছে স্টাম্বলিং ব্লক, সেটাই আবার অনেকের কাছে স্টেপিং স্টোন। হঠাৎ করে একটা জায়গায় এসে এইবার কিভাবে পারবো, বিশাল একটা পাথর, আরেকজন এসে কি করলো, ওই পাথরের ওপর দিয়ে উঠেই পাহাড়ের ওপর চলে গেল। আমার কাছে ওটা স্টাম্বলিং ব্লক, এই বড় পাহাড় কিভাবে উঠবো, আরেকজন ওইটাকেই রাস্তা বানিয়ে চলে গেল। সিম্পল। এইখানে আমরা হাঁটতে পারবো, তাই না? হাঁটতে পারছি কেন? এখানে একটা ফ্রিকশন আছে, আমাকে কেউ আটকাচ্ছে, সেই জন্য হাঁটতে পারছি। আপনার কি মনে হয় এখানে এলওসি আর জল যদি গুলে দিয়ে দেওয়া হয় আমি হাঁটতে পারবো? চ্যালেঞ্জ আছে বলেই এগোতে পারছি জীবনে, চ্যালেঞ্জ না থাকলে জীবনে তো এগোতেই পারবো না, ওই জায়গাতেই দাঁড়িয়ে পৌঁছবো। সো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন, সব সময় অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে দেখবেন আপনি সবাইকে ছাড়িয়ে বেরিয়ে গেছেন। যদি কিরিটি শাশ্বতী পারে, তাহলে আপনারা যে কেউ এই বিজনেস বিল্ড করতে পারেন, সো আর একটা জিনিস ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে এই যে প্রথমেই আমি ভাবতাম ওকে খালি স্পন্সর করব, খালি এই করব, ভীষণ এক্সাইটেড। বেসিক্যালি বিজনেসটা ডিপেন্ড করে 3টে জিনিসের উপরে। ফার্স্ট হচ্ছে এক্সাইটমেন্ট, সেকেন্ড হচ্ছে নলেজ, অ্যান্ড থার্ড হচ্ছে ওয়ার্ক। এই 3টের একটা জিনিসও, এটা আমার পারসেপশন, এই 3টের একটা জিনিসও আমি বের করে দিলেও কিন্তু আমার বিজনেস গড়াবে না। 3টে জিনিসই ভীষণ ভাইটাল। কেন আমি এক্সাইটেড? আমার ফিউচার সম্বন্ধে। কিরিটি ইউ আর গোয়িং টু বি ডায়মন্ড, এক্স্যাক্টলি হাওয়াইয়ে থাকবো, ওটা শুনলেই আমি হাওয়াই উঠতে থাকি, আর কোনো ভার জীবনে নেই।
একদম ফ্রি টু মুভ, সবসময় করতে পারি। সো এই জিনিসগুলো আস্তে 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 বুঝতে পারলাম যে আমাকে নলেজটাকেও প্রচণ্ড স্ট্রং করতে হবে, ব্রিড সিস্টেমকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, এছাড়া আমি এগোতে পারবো না। আর যখন আপনি ডিসিশন নেবেন না, আপনি সাকসেসফুল হবেন, তখন অদ্ভুতভাবে দেখবেন যে একখানা ম্যাগনেটিক ফোর্স, ওটা একটা ম্যাগনেটিক ফোর্স নিজের মধ্যে ক্রিয়েট করে। পৃথিবীতে প্রচুর লোক আছে যারা সাকসেসফুল হতে চায়, আবার প্রচুর লোক আছে যারা সাকসেসফুল হতে চায় না, কিন্তু আপনার কাছে সেই সমস্ত লোকগুলোই চলে আসবে যারা সাকসেসফুল হতে চায়। এবং অদ্ভুতভাবে প্রথম আমরা যাদের স্পন্সর করেছিলাম, প্রথম 8 জন, ইনফ্যাক্ট 9 জন কোনো কাজ করেনি। তারপরে একটা মিটিং, ওপেন মিটিং, যেটা তীর্থঙ্কর করেছিল, সেইখানে আমরা 15 জনকে ইনভাইট করেছিলাম, 15 জনকে। টার্ন আপ করেছিল একটি কাপল, অভিজিৎ অ্যান্ড সঞ্চিতা চক্রবর্তী। আজকে ডায়মন্ড কোয়ালিফিকেশনে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই যে এই বিজনেস দিয়ে নিজের ভাগ্য করা যায়, কিন্তু এই বিজনেস দিয়ে আমি সবার ভাগ্য করে দেবো, সে যদি না চায় সেটা হবে না। সো তাকে চাইতে হবে। যেই অভিজিৎ সঞ্চিতা জয়েন করলো, সাথে সাথে আমাদের 8 নম্বর লেগ পার্থ অ্যান্ড দেবিকা দেব জেগে উঠলো, আরে ও পারছে তাহলে আমি করবো না কেন। এক্স্যাক্টলি ক্রস লাইনের সাকসেস আরেকজনকে মোটিভেট করে, সাথে সাথে সে জেগে উঠলো। 3খানা লেগ পার্থ দেবিকার ওভার, এই মাসে 4 নম্বর লেগ ব্রেক করবে। তারপরে স্পন্সরিং কিন্তু বন্ধ হয়নি, আমরা স্পন্সর করলাম তর্পণ অ্যান্ড ডালিয়া সাহা, ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস কাপল। দুজনেই ইঞ্জিনিয়ার, প্রফেশনালি সাকসেসফুল, জীবনে যা নর্মালি লোকের চাই, 2টো বাড়ি 2টো গাড়ি সবই তাদের আছে। তা সত্ত্বেও আমরা বিজনেসটা শুনেছিলাম এবং বিজনেসে জয়েন করেছিল দেয়ার ডিডি, রাইট। তারপরে সোমনাথ অ্যান্ড জয়তী ব্যবর্তা। সোমনাথ ভীষণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভীষণ হাই র্যাঙ্কে চাকরি করে। ম্যাক্সিমাম সময়টাই ও বিজনেসটা শুরু পরেই ম্যাক্সিমাম সময়টাই ও ছিল ইউকে থেকে এসে দেখে ওর বিজনেস যা রেখে গিয়েছিল তার 3 গুণ হয়ে গেছে। কোন বিজনেস আপনি পাবেন বলুন তো? আপনি মালিক হয়ে আপনি নেই তো বিজনেসও নেই, কিন্তু মালিক নেই, বিজনেস মালিক এসে দেখছে যে বিজনেস 3 গুণ হয়ে গেছে। সো দেয়ার ডিডি 4 নম্বর। আমাদের 5 নম্বর লেগ গত মাসে ব্রেক করলো অসীম অ্যান্ড সোনালি, আমাদের একমাত্র ফ্যামিলির লোক যারা বিজনেসে জয়েন করতে চায়নি, কিন্তু তা সত্ত্বেও জয়েন করেছিল, নাও সিলভার ব্রেক করেছে। তারপরে দুজনের মধ্যে কম্পিটিশন প্রচণ্ড চলছে, কারা আমাদের 6th লেগ হবে। একজন হচ্ছে কৌশিক অ্যান্ড অরুমিতা কুণ্ডু, আর দ্বিতীয়জন হচ্ছে সুশান্ত অ্যান্ড সুশান্তা দাস। তারা এই মাসে লড়ছে কে 6 নম্বর হবে, কে আগে ব্রেক করে। ওকে, দুজনেই হয়তো ব্রেক করবেই। তারপরে 8 নম্বর ইন্দ্রজিৎ অ্যান্ড করবী গাঙ্গুলি, আমাদের লিস্টের প্রথম নাম, যে 2.5 বছর পরে বিজনেসে জয়েন করেছিল। আমি একটা কথা সবসময় বলি যে 5 বছর পরে আমি এখানে আসব, আবার মিটিং হয়তো করব, আপনার সাথে দেখা হবে তো? মেক শিওর আপনার সাথে দেখা হয় কিনা। সো আমরা ছিলাম, সেই জন্য 2.5 বছর পরে আমাদের 1 নম্বর যে না বলেছিল লিস্টে 1 নম্বর, সেও বিজনেসে জয়েন করেছে, আজকে সাকসেসফুলি বিজনেস বিল্ড করছে। তারপরে জয়ন্ত অ্যান্ড মালবিকা, আমাদের 3rd লেগ 3 বছর ঘুমিয়েছিল। বাল্মীকি কুম্ভকর্ণের নামটা যদি জয়ন্ত নামের আগে জানতে না পারতেন আর কি, তাহলে জয়ন্ত নামই হতো সামাও, কিন্তু তা সত্ত্বেও এরকম 3 বছরের ঘুম। কিন্তু 3 বছর পরে যখন জাগলো, সবাইকে জাগিয়ে দিয়ে জাগলো। গত মাসে এই বছরের মার্চ মাসে শুরু করেছে, জাস্ট আর কয়েক মাসের মধ্যে ব্রেক করছে। সো কাউকেই কখনো ভুলে যাবেন না। আমি সব সময় বলি, আজকে যে বিজনেস হয়তো করতে পারছে না বা করছে না, সে বাঘ শুয়ে আছে, যখন লাফিয়ে উঠবে সারা পৃথিবীকে দেখিয়ে দেবে সে কি করতে পারে। সো আমি কি করতে পারি? আমার কাজটা করতে পারি, আমার কাজটা করে যেতে পারি। আমি জাস্ট আর একটা ছোট্ট গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে শুরুতেই অবভিয়াসলি
টাকার জন্যই এই বিজনেসটা জয়েন করেছিলাম। আজকে স্বপ্নগুলো ধীরে 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 চেঞ্জ হয়েছে। কেন? ইটস এ গড গিফটেড বিজনেস। টাকা, এই বিজনেসে এমারেল্ড আসার পরে একটা জিনিস বুঝতে পেরেছি, টাকা ততক্ষণ পর্যন্ত এই বিজনেসে আসে না যতক্ষণ পর্যন্ত না আমি ডিজার্ভ করি। কেন? মানি ইজ এ ব্লেসিং ফ্রম গড অর হেভেন অ্যান্ড এ টিকিট টু হেল। অনেকের কাছেই প্রচুর পয়সা আছে এই বিজনেসের বাইরে, তারা যে লাইফ লিড করে, ইউ উইল হেট টু লিভ দ্যাট লাইফ। আপনি তাই সেই লাইফটা লিড করতে ঘৃণা করবেন। সো ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মানি ইটসেলফ নিউট্রাল। একটা লোক সেই মানিটাকে হ্যান্ডেল করে আইদার পজিটিভলি অর নেগেটিভলি। এই ব্রিড সিস্টেমে আমাদেরকে আগে পজিটিভ হতে শেখায়, কিভাবে আমি সেই মানিটা পজিটিভলি আমি নিজে ইউজ করতে পারবো সেটা শেখায়, তারপরে সেই টাকাটা দেয়। সেই জন্যে সবাই ডায়মন্ড লাইফস্টাইলের জন্য দৌড়ায়, সবাই ডায়মন্ড লাইফস্টাইলের জন্য। ডায়মন্ডের থেকে টাকা অনেকেই হয়তো বেশি রোজগার করে, কিন্তু ডায়মন্ডের মতো লাইফস্টাইল, ডায়মন্ডের মতো সম্মান পায় না সবাই। আর ছোট্ট একটা গল্প, সেটা আমার কলেজে যখন 4th ইয়ারে পড়ি আর কি। এবার 4th ইয়ারে যেটা হয় যে লাস্ট ক্লাসটা আর কিছুতেই করা হয় না। কেন? লাস্ট ক্লাস যারা করে তাদেরকে আমরা ক্ষমা ঘৃণার চোখে দেখতাম। কেন? তারা ফার্স্ট সেকেন্ড হয়, হ্যাঁ, সেই জন্য এত করে। আমরা ঘুমাতাম, তাই ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখছি যে 3 তলা থেকে 4 জন লোক আমার দুটো হাত ধরেছে এরকম, দুটো পা ধরেছে এরকম, 3 তলা থেকে নামালো 2 তলায়। আমি তো বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি না কেন এইভাবে করে নিয়ে যাচ্ছে। যখন নিচ্ছে নিক না, 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা করে আস্তে আস্তে মাঠের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমি দেখছি যে ওরা দর দর করে ঘামছে, তা সত্ত্বেও মাঠের দিকে এইভাবে করে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, হ্যাঁ রে, তোরা এত কষ্ট করে আমাকে কেন নিয়ে যাচ্ছিস, এই কথাটা বল, আর কোনো অসুবিধা কিন্তু আমার নেই। ওরা বলে যে খেলতে হবে। আমি বললাম, খেলতে হবে তো এমনি বল, এমনি খেলতে যাচ্ছি, এইভাবে করে নিয়ে যাচ্ছিস কেন? বলে খেলতে হবে কিন্তু হকি। যেই হকি বলেছে সাথে সাথে আমি দৌড়। কেন? হকিতে ব্যাপারটা হচ্ছে কি, আমার হকি সম্বন্ধে সবসময় একটা ভয় যে হকিতে যদি শুধু আমার হাতে লাঠিটা থাকে, স্টিকটা থাকে, ঠিক আছে, সবার হাতে কেন বাবা? তো ওই খেলা চলবে না। আমি বললাম, না ভাই, হকিতে আমি একদম নেই। তো নর্মালি যেটা হয় ইঞ্জিনিয়ারিং কলেজে কি হয়, প্রথমে একটু ভালো কথা হয়, তারপরে একটু খারাপ কথা হয়। সবার শেষে দেখলাম আমার শার্ট প্যান্ট নিয়ে আমি শাড়ি চুড়িদার পরা, মানে মেয়েদের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এবার যথারীতি মোটামুটি ইগোতে লেগে গেছে, হ্যাঁ চল খেলবো। তখন আমার আইডিয়াটা এরকম যে আমাকে যদি মাঠে নামায়, আমি স্টিকটাকে এইভাবে ধরে রাখবো সামনের দিকে, যাতে কেউ আমার আশেপাশে না আসে, সিম্পলি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে। তো যথারীতি ওরা বললো যে না ভাই, তোকে খেলতে হবে কিন্তু গোল পোস্টে। আমি আবার দৌড় উল্টো দিকে। বলে কেন, কি হলো, গোল পোস্টে কি অসুবিধা? আমি বললাম, ভীষণ অসুবিধে। তোমরা তো হাতে স্টিক থাকবে, এইভাবে এইভাবে করে খেলবে, আর আমি বসে বসে গুলিগুলো খাবো, ওতে আমি নেই। ও বললো যে দেখ, হকির গোল পোস্ট ছোট, তুই মাঝখানে দাঁড়িয়ে থাকলেই হবে। তখন আমার চেহারাটার একটু ভালো ছিল, এখনো ভালো আছে, স্ট্রং, এনাফ অফ স্ট্রং, হ্যাঁ, এনাফ অফ স্ট্রেংথ ইজ স্টিল দেয়ার। তো তুই মাঝখানে যদি দাঁড়িয়ে থাকিস তাহলে তোর গায়েটায় লেগে আটকে যাবে, আর কোনো ব্যাপার না। আমি বললাম, দেখ তুই আমাকে বলছিস, তুই তো আমার থেকে 2 গুণ মোটা, তুই মাঝখানে দাঁড়া, পুরো গল্প শেষ হয়ে যাবে। ও বলে যে না না, আমার অত ফ্লেক্সিবিলিটি নেই, তোকেই দাঁড়াতে হবে। তো আমি ঠিক আছে দাঁড়িয়ে গেলাম। প্রথম ম্যাচটা জিতলাম, সেকেন্ড ম্যাচটা জিতলাম, থার্ড ম্যাচ বা 4th ম্যাচ ফাইনাল ছিল, সেটাও জিতে গেলাম। মানে প্রাণের দায়ে লাফাচ্ছি, এদিক ওদিক থেকে বল আটকে যাচ্ছে, সামহাও আমি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেলাম। তো আচ্ছা দাঁড়ান, এবার হাততালিটা পরের বার। তো ব্যাপারটা হচ্ছে, এই ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমি যে হয়েছিলাম, সেটা কিন্তু কোনো বড় কথাই না, কিন্তু কারণ সেটা আমার জীবনে কোনো মানেই রাখে না। ইনফ্যাক্ট ওই প্রাইজ দুটো কোথায় গেছে তাও জানি না, আমার মেয়ে কিছুদিন আগে খেলতো। কিন্তু ওই ম্যাচটা, ওই টুর্নামেন্টটা থেকে আমি যেটা শিখেছি, সেটা আমার জীবনে বহু জায়গায় প্রচুর কাজে লেগেছে, স্পেশালি ইন দিস বিজনেস। সেটা হচ্ছে এই যে ওই টুর্নামেন্টটায় ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার দুটো ছিল। আমি যদি না খেলতাম অন্য কেউ পেত, আমি খেলেছি বলে আমি পেয়েছি। সো টু উইন দ্য ম্যাচ ইউ হ্যাভ টু বি ইন দ্য গেম। আপনি যদি জিততে চান, আপনাকে মাঠের মধ্যে থাকতে হবে, মাঠের বাইরে থেকে যেতে যাবে না। সো এই বিজনেসটায় যদি আপনাকে ডায়মন্ড হতে হয়, আপনাকে
এইখানে বিজনেসটা বিল্ড করতে হবে, এর বাইরে গিয়ে হবে না।